একটু ভাবুন তো, এমন একটা বিশাল জলাশয়ের কথা, যার তীরে দাঁড়ালে বাতাসটাকে রীতিমতো ভারী মনে হয়। জলের দিকে তাকালে দেখবেন সেটা সাধারণ জলের মতো নয়, বরং বেশ ঘন আর অনেকটা তেলের মতো। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এর পৃষ্ঠে নিচে বড় কোনো প্রাণের অস্তিত্বই চোখে পড়ে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা পৃথিবীর সবচেয়ে নিচু স্থান ডেড সি বা মৃত সাগরের কথাই বলছি। আজকের এই বিশ্লেষণে আমরা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এই ভাসমান সাগরের গভীরে ডুব দেব। এটা শুধু যে একটা ভৌগোলিক বিস্ময় তা কিন্তু নয়, বরং আমাদের চোখের সামনে ঘটতে থাকা একটা আস্ত পরিবেশগত থ্রিলার। তো চলুন শুরু করা যাক। আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হলো, প্রথমে ভাসমান সাগরের আসল রহস্যটা কি, এরপর এর অবিশ্বাস্য রাসায়নিক গঠন, তারপর আমরা খুঁজব এর লুকিয়ে থাকা প্রাণ, এরপর জানব এর প্রাচীন ইতিহাস ও নিরাময় ক্ষমতা সম্পর্কে, তারপর আমরা একটা কঠিন প্রশ্নের মুখোমুখি হব, মৃত সাগর কি আসলেই মারা যাচ্ছে, আর শেষে এর ভবিষ্যতের অজানা পরিণতি। তো আমাদের প্রথম অধ্যায় ভাসমান সাগরের রহস্য। ভৌগোলিকভাবে জর্ডান রিফট ভ্যালিতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৪০ মিটার নিচে অবস্থিত এই হ্রদটি পৃথিবীর স্থলভাগের সবচেয়ে নিচু স্থান। আচ্ছা, আপনাকে যদি বলি ডেড সি আসলে কোনো সাগরই নয়, তাহলে কি চমকে যাবেন? টেকনিক্যালি এটি একটি এন্ডোরহেইক বেসিন বা আবদ্ধ অববাহিকা। মানে হলো, জর্ডান নদী বা অন্যান্য ছোট স্রোত থেকে জল এখানে ঢুকতে তো পারে, কিন্তু বের হওয়ার কোনো পথ নেই। মরুভূমির এই তীব্র গরমে জলটা শুধু বাষ্প হয়ে উড়ে যায়, আর পেছনে পড়ে থাকে পাহাড় সমান খনিজ আর লবণ। অনেকটা একটা বিশাল কড়াইয়ে জল ফোটানোর মতো, তাই না? আর ঠিক এই কারণেই এখানে পদার্থবিজ্ঞানের এক অদ্ভুত ম্যাজিক তৈরি হয়। সাধারণ জলে আমাদের মানবদেহের ঘনত্ব প্রায় 1 কেজি প্রতি লিটার, কিন্তু ডেড সির জলের ঘনত্ব প্রায় 1.4 কেজি প্রতি লিটার। আর্কিমিডিসের সূত্র তো আমাদের সবারই জানা। এই অতিরিক্ত ঘনত্বের কারণে জল এমন একটা বিশাল ঊর্ধ্বমুখী ধাক্কা বা প্রবতাবল তৈরি করে যে আপনার পক্ষে এখানে ডুবে যাওয়াটা রীতিমতো অসম্ভব ব্যাপার। আপনি চাইলেই কোনো চেষ্টা ছাড়াই জলের ওপর ভেসে ভেসে অনায়াসে পত্রিকা পড়ে ফেলতে পারবেন। দারুণ না বিষয়টা? এবার চলুন আমাদের দ্বিতীয় অধ্যায়ে, অবিশ্বাস্য রাসায়নিক গঠন। একটু আগেই বলছিলাম লবণের কথা। ডেড সির লবণাক্ততা প্রায় 34.2%। মানে আমাদের সাধারণ মহাসাগরগুলোর চেয়ে এটি প্রায় 10 গুণ বেশি নোনতা। তবে শুধু লবণের পরিমাণ নয়, আসল চমকটা লুকিয়ে আছে লবণের ধরনে। সাধারণ সমুদ্রের জলে মূলত সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সাধারণ খাবার লবণ থাকে, কিন্তু ডেড সির জল একেবারেই আলাদা। এখানে অবিশ্বাস্য মাত্রায় ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ব্রোমিন রয়েছে। এই যেমন ধরুন, ম্যাগনেসিয়াম আপনার ত্বকের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্যালসিয়াম কোষকে সতেজ করে, আর ব্রোমিন আপনার স্নায়ুকে শান্ত করে। ঠিক এই অনন্য খনিজগুলোর কারণেই চর্মরোগ বিশেষজ্ঞরা আজও সোরিয়াসিস বা এক্সিমার মতো রোগের নিরাময়ে ডেড সির কাদা ব্যবহারের পরামর্শ দেন। একেবারে প্রকৃতির নিজস্ব হাসপাতাল বলতে পারেন। তবে ভূতাত্ত্বিক দিক থেকে ১৯৭৯ সালটি ডেড সির জন্য ছিল একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। জানেন তো, শতাব্দীর পর শতাব্দী ধরে এই হ্রদের জলটা 2 ভাগে বিভক্ত ছিল। ওপরে একটু কম নোনতা জল আর নিচে চরম নোনতা প্রাচীন জল। কিন্তু যখন বাইরের মিষ্টি জলের প্রবাহ মারাত্মকভাবে কমে গেল, তখন ওপরের স্তরটি বাষ্পীভূত হয়ে এতটাই ঘন আর ভারী হয়ে পড়ল যে ১৯৭৯ সালের শীতে হ্রদের ওপর থেকে নিচ পর্যন্ত পুরো জল একেবারে মিশে যায়। মানে সাগরের ভেতর একটা বিশাল ওলটপালট হয়ে গেল। চলে আসছে আমাদের তৃতীয় অধ্যায়, লুক্কায়িত প্রাণের সন্ধান। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এই চরম লবণাক্ত পরিবেশে নাকি কোনো প্রাণ বাঁচতে পারে না, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে অন্য কথা। তাহলে প্রশ্ন হলো, মৃত সাগরে কি সত্যি কোনো প্রাণ নেই? আসলে জর্ডান নদী থেকে কোনো মাছ বা প্রাণী যদি ভুল করেও এই সাগরে চলে আসে, তবে তারা মুহূর্তের মধ্যেই মারা যায়। কিন্তু তার মানে এই নয় যে জায়গাটা আক্ষরিক অর্থেই মৃত। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এক সম্পূর্ণ অন্য জগৎ আপনার সামনে খুলে যাবে। এই তীব্র নোনা জলেও হ্যালোফিরিক আর্কিয়া নামের অদ্ভুত সব অণুজীব দিব্যি বেঁচে আছে। আরও চমকপ্রদ ব্যাপার হল, ১৯৮০ সালে অতিরিক্ত বৃষ্টির পর ডুনালিয়ালা নামের এক ধরনের শৈবালের এত বেশি বংশবৃদ্ধি হয়েছিল যে পুরো সাগরের জল সাময়িকভাবে একেবারে লাল হয়ে গিয়েছিল। ভাবা যায়? এছাড়া এর তলদেশের কাদার মধ্যে প্রায় ৮০ প্রজাতির ছত্রাক বাস করে। আর গভীর জলে ডুবন্ত জৈব কণা, যাকে আমরা মেরিন স্নো বলি, তা থেকে নির্গত কার্বন ও নাইট্রোজেন খেয়ে এই অণুজীবগুলো বেঁচে থাকে। এমনকি জলের নিচে থাকা মিষ্টি জলের ঝর্ণাগুলো অণুজীবের এক দারুণ খাদ্য শৃঙ্খল তৈরি করেছে। এবার আমাদের চতুর্থ অধ্যায়, ইতিহাস ও নিরাময়ের কেন্দ্র। ডেড সি শুধু বিজ্ঞানের জন্যই নয়, হাজার বছরের মানব ইতিহাসের জন্য সমান গুরুত্বপূর্ণ। একটু ইতিহাসে চোখ বুলানো যাক। প্রায় ৩০ লাখ বছর আগে টেকটনিক প্লেটের ফাটল থেকে এই অববাহিকার জন্ম। প্রাচীনকালে এটি ছিল বিশ্বের প্রথম হেলথ স্পা। বিশ্বাস করুন আর নাই করুন, মিশরের রানী ক্লিওপ্যাট্রা এবং রাজা হেরোড নিজেদের রূপচর্চায় এখানকার খনিজ কাদা ব্যবহার করতেন। ৭৩ খ্রিস্টাব্দের রোমানদের মাসাদা অবরোধের সাক্ষী এই সাগর। এরপর ১৯৪৭ সালে এর তীরবর্তী গুহা থেকে আবিষ্কৃত হয় ঐতিহাসিক ডেড সি স্ক্রোল। কিন্তু ১৯৬০-এর দশক থেকে যখন জল সরিয়ে নেওয়ার বিশাল সব প্রকল্প শুরু হলো, ঠিক তখনই বর্তমানের এই পরিবেশগত সংকটের বীজ বোনা হয়েছিল। ইতিহাসের আর একটা অদ্ভুত তথ্য দিই।
ডেড সি মাঝে মাঝেই তার গভীর তলদেশ থেকে বিশাল কালো অ্যাসফাল্ট বা বিটুমিনের খণ্ড একেবারে ওপরের দিকে ছুঁড়ে মারে। প্রাচীন গ্রিক ও রোমানরা এই বিটুমিনকে অত্যন্ত মূল্যবান মনে করত, আর প্রাচীন মিশরীয়রা তো মমি সংরক্ষণের কাজে ঠিক এই ডেড সি থেকে সংগ্রহ করা বিটুমিনই ব্যবহার করত। পঞ্চম অধ্যায়, মৃত সাগর কি মরছে? এতক্ষণ আমরা এর রূপ আর গুণের কথা জানলাম, কিন্তু এবার আমাদের এক নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হবে। পৃথিবীর সবচেয়ে প্রাণহীন এই সাগরটি এখন খোদ নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে হেরে যাচ্ছে। পরিসংখ্যানটা শুনলে আপনি আঁতকে উঠবেন। প্রতি বছর ডেড সির জলের স্তর গড়ে 1 মিটার করে নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রতি বছর 1 মিটার। বাষ্পীভবনের তুলনায় মিষ্টি জলের সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়াই এর প্রধান কারণ। কিন্তু এই সরবরাহ কমছে কেন? এর পেছনে মূলত মানুষের তৈরি বেশ কিছু কারণ রয়েছে। চারপাশের দেশগুলো বহুজাতিক নীতির মাধ্যমে জর্ডান নদী ও এর উপনদীগুলোর গতিপথ বদলে দিয়ে কৃষিকাজ আর পানীয় জলের জন্য ব্যবহার করছে। এর পাশাপাশি বাষ্পীভবন পুলে চলছে বিশাল পরিসরে শিল্প কারখানার খনিজ নিষ্কাশন। আর জলবায়ু পরিবর্তনের কারণে বাষ্পীভবনের হার তো লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। মাঝখানে লোহিত সাগর থেকে পাইপলাইনের মাধ্যমে জল এনে একে বাঁচানোর একটা পরিকল্পনা হয়েছিল ঠিকই, কিন্তু সেটাও শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। আর এই জল কমার ভয়াবহ পরিণতি কি জানেন? সিঙ্কহোল বা বিশাল গর্ত। 2024 সালের হিসাব অনুযায়ী ডেড সির তীরবর্তী অঞ্চলে 7,000-এরও বেশি বিপজ্জনক সিঙ্কহোল চিহ্নিত করা হয়েছে। এই বিশাল গর্তাগুলো পুরো এলাকাটিকে অনেকটা মঙ্গল গ্রহের মতো একটা রুক্ষ, ধ্বংসপ্রাপ্ত রূপ দিয়েছে। আস্ত রাস্তাঘাট থেকে শুরু করে বড় বড় ভবন সব চোখের পলকে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। কিন্তু এই সিঙ্কহোলগুলো আসলে কিভাবে তৈরি হয়? এর পেছনে আছে একটা ভয়ঙ্কর চেইন রিয়াকশন। ব্যাপারটা অনেকটা এরকম: প্রথমে সাগরের জলের স্তর নিচে নেমে যায়, তখন শূন্যস্থান পূরণের জন্য আশেপাশের পাহাড় থেকে আসা মিষ্টি জল মাটির নিচে প্রবেশ করে। এই মিষ্টি জল ভূগর্ভস্থ প্রাচীন লবণের স্তরগুলোকে গলিয়ে ফেলে। লবণ গলে গেলেই ওপরের মাটির ভিত্তি একেবারেই দুর্বল হয়ে পড়ে, আর একসময় বিশাল এলাকা ধসে গিয়ে চোখের পলকে তৈরি হয় এই গর্তগুলো। এটা থামানো একরকম অসম্ভব। আমরা চলে এসেছি আমাদের ষষ্ঠ এবং শেষ অধ্যায়ে, ভবিষ্যতের অজানা পরিণতি। বর্তমান অবস্থা যদি চলতে থাকে তাহলে ডেড সির ভবিষ্যৎ আসলে কি? এই ডেটাগুলো একটু খেয়াল করুন। ডেড সি শুকিয়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের অবদান প্রায় 10%, কিন্তু আসল অপরাধী কিন্তু অন্য জায়গায়। নদীর গতিপথ পরিবর্তন করা হচ্ছে 65% ক্ষেত্রে, আর কারখানায় খনিজ নিষ্কাশন হচ্ছে 25%। অর্থাৎ প্রকৃতির চেয়ে মানুষের সরাসরি হস্তক্ষেপ আর শিল্প কারখানার কার্যক্রমই এই সাগরকে মৃত্যুর দিকে বেশি ঠেলে দিচ্ছে। বিজ্ঞানীরা অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করেছেন যে যদি এখনই সম্মিলিতভাবে খুব বড় কোনো আন্তর্জাতিক পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামী 100 বছরের মধ্যে ডেড সি সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে। হ্যাঁ, 100 বছর, মানে এই প্রাচীন এবং ঐতিহাসিক বিষয়টি পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে, আর পড়ে থাকবে কেবল একটা লবণাক্ত অনুর্বর প্রান্তর। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, হাজার হাজার বছর ধরে যে সাগরটি ইতিহাস, ধর্ম, বিজ্ঞান এবং নিরাময়ের এক অদ্ভুত মেলবন্ধন তৈরি করেছে, তা কি সত্যি সত্যি একদিন শুধু ইতিহাসের পাতাতেই থেকে যাবে? প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষায় মানুষের এই ব্যর্থতা আমাদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে কী বার্তা দেয়? এই প্রশ্নটা আপনাদের সবার জন্য রেখে গেলাম। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।